নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি পল্লী কবি জসীমউদ্দিনের লেখা একটি খুব মজার গল্প, নাপিত ব্রাহ্মণ। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, পল্লী কবি জসীমউদ্দিনের লেখা নাপিত ব্রাহ্মণ। কথায় বলে নাপিতের 16 চুঙা বুদ্ধি। নাপিত বাদশাহ উজির হইতে আরম্ভ করিয়া পণ্ডিত, বৈজ্ঞানিক, গায়ক, কবি, সওদাগর বহু রকমের লোককে খেউড়ি করে। খেউড়ি করিবার সময় সে তাহাদের নিকট বহু রকমের কথা শোনে, বহু রকমের কেচ্ছা কাহিনী শোনে। তাই সাধারণ লোকের চাইতে নাপিতের বুদ্ধি বেশি। হইলে কি হইবে, সবাই নাপিতকে অবহেলা করে, কিন্তু তাহার কাজটা এমনই বা খারাপ কিসে? সে না থাকিলে দাড়ির জঙ্গলে সকলের মুখ ঢাকা থাকিত, কেউ কাহাকেও চিনিতে পারিত না। হাতের পায়ের নখ বড় হইয়া মানুষ বনের বাঘ ভাল্লুকের মতো হইত। বামুন ঠাকুরের নাপিত চাকর। ঠাকুর মহাশয় শিষ্য বাড়িতে যায়, যজমান বাড়িতে যায়, এদেশে সেদেশে তার ঝুলি কাঁথা মাথায় করিয়া নাপিতও সঙ্গে সঙ্গে যায়। 3-4 বৎসর এইভাবে চাকুরি করিয়া সে ঠাকুর মহাশয়ের পূজা আর্চা তন্ত্রমন্ত্র সবই শিখিয়া ফেলিল। কেহ কোনো অপরাধ করিলে তাহার প্রায়শ্চিত্তের কি কি বিধান দিতে হইবে, কোন দিন কোন মাসে কি খাইতে হইবে, সকলই সে জানিয়া ফেলিল। সে মনে মনে ভাবে, দেখ রে, আমি কেন দেশে দেশে এই বামুন ঠাকুরের বোঁচকা কাঁথা মাথায় করিয়া ঘুরি? ইচ্ছা করিলে আমি তো বিদেশে যাইয়া লোকের পূজা আর্চা করিয়া বেশ 2 পয়সা উপার্জন করিতে পারি। বিদেশে কে কাহাকে চেনে? আমাকে চাকর বলিয়া সকলে তুচ্ছ তাচ্ছিল্য করে, আর যখন জানিতে পারে আমি জাতিতে নাপিত তখন আমাকে লইয়া কত ঠাট্টাই না করে। কিন্তু আমার বুদ্ধি আছে, এই বুদ্ধির জোরে আমি বিদেশে যাইয়া ব্রাহ্মণ হইয়া সকল জাতির সম্মান পাইব। সত্য সত্যই একদিন সে মাথা হইতে ঠাস করিয়া মাথার বোঝাটা নামাইয়া ঠাকুর মহাশয়কে বলিল, ঠাকুর মহাশয়, আপনার চাকরি আমি আর করিব না। এই রহিল আপনার গাট্টি বোচকা, আমাকে বিদায় দিন। ঠাকুর মহাশয় তো আকাশ হইতে পড়িলেন। কেন রে, তুই চাকরি করবি না কেন? নাপিত বলিল, আজ 3-4 বৎসর আপনার গাট্টি বোচকা মাথায় করিয়া দেশে দেশে ঘুরিতেছি। আপনি মাসে 8 টাকা মাত্র বেতন দেন। আমি এ চাকরি আর করিব না। কতদিনের বিশ্বাসী চাকর, কার ছাড়িতে প্রাণ চায়? ঠাকুর মহাশয় বলিলেন, আচ্ছা দেখ, তোর বেতন না হয় আরো 2 টাকা বাড়াইয়া দিব। 2 টাকার আর কি লাভ দেখান ঠাকুর মশাই? আপনি দেশে বিদেশে যেসব তন্ত্রমন্ত্র পড়িয়া পূজা আর্চা করেন আমি তার সবই শিখিয়া ফেলিয়াছি। আমি নিজেই এখন বামুন সাজিয়া দেশে দেশে গাঁওয়াল করিব। আপনার মতো আমিও বহু টাকা কামাই করিব। বিদেশে কে বামুন কে নাপিত কারকে খোঁজ রাখে? সত্য সত্যই নাপিত বামুনের চাকরি ছাড়িয়া গলায় একটা পৈতা ঝুলাইয়া একখানা পুরানো নামাবলী গায়ে দিয়া এদেশ হইতে আর এক দেশে যাইয়া উপস্থিত হইল। সেখানে যাইয়া সামনে দেখে মস্ত এক গৃহস্থ বাড়ি। গৃহস্থ জাতিতে কায়স্থ। নাপিত তো জানেই, কায়স্থদের ব্রাহ্মণ পণ্ডিতে খুব ভক্তি। তখন বেলা সন্ধ্যা হইয়াছে। বাড়ির সামনে যাইয়া বামুন বেশি নাপিত বলিল, দেখুন, আমি একজন বিদেশি ব্রাহ্মণ, আজিকার মতো আপনাদের এখানে থাকিতে চাই। গৃহস্থ লোকটি বড় ভালো, আবার ব্রাহ্মণের উপর তার বড়ই ভক্তি। সে বলিল, আপনি অনায়াসে আমার এখানে থাকুন। আপনি তো ব্রাহ্মণ, আমাদের রান্না খাইবেন না, আপনার রান্নার ব্যবস্থা করিয়া দিতেছি।
বামুন বেশি নাপিত তার বোচকা বুচকি রাখিয়া বাহির বাড়িতে রান্না করিতে আরম্ভ করিল। এই বিদেশি লোকটিকে রান্না করিতে দেখিয়া পাড়ার যত ছোট ছোট ছেলে মেয়ে আসিয়া চারিপাশে ভিড় করিয়া দাঁড়াইল। এ বাড়ির বড় কর্তা, ও বাড়ির মেজ কর্তা, সে বাড়ির নকর্তা, আরও অনেকে আসিল। ঠাকুর মহাশয় রান্না করে আর গাঁয়ের লোকদের সঙ্গে এ কথা সে কথা আলাপ করে। তারপর বলে, দেখুন, আপনাদের গ্রামে এতগুলি ছোট ছোট ছেলে পেলে, এদের জন্য একটা ভালো টোল নাই। লেখাপড়া না শিখিয়া ইহারা সকলে মূর্খ হইয়া থাকিবে। গাঁয়ের প্রধান উত্তর করেন, দেখুন, এই অজ পাড়া গাঁয়ে একজন ভালো বামুন পণ্ডিত নাই, এখানে কি করিয়া টোল খুলিব বলুন? নাপিত একগাল হাসিয়া বলে, আপনারা যদি ইচ্ছা করেন আমি এখানে টোল খুলিয়া আপনাদের ছেলেপেলেদের লেখাপড়ার ভার লইতে পারি। আগেকার দিনে স্কুলকে টোল বলিত। গ্রামের মোড়ল যেন আসমানের চাঁদ হাতে পাইলেন। তিনি বলিলেন, হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ। আপনার মতো পণ্ডিত ব্যক্তি যদি ছোট ছেলেপেলেদের পড়ানোর ভার নেন, তবে কাল হইতে আমারই এখানে টোল খুলিতে পারি। গ্রামের লোকেরা অতি উৎসাহে সারা রাত জাগিয়া টোলের ঘর তৈরি করিল। পরদিন সকাল হইতে নাপিত ছেলেদের পড়াইতে আরম্ভ করিল। ছোট ছোট ছেলেপেলে, কি আর এমন কঠিন পড়া? ক খ র বইও পড়ে নাই। নাপিতের তবর্ণ পরিচয় পড়াই ছিল। এদের পড়াইতে নাপিতের এতটুকুও বেগ পাইতে হইল না। নাপিতের প্রশংসা নানা গ্রামে ছড়াইয়া পড়িল। এমন পণ্ডিত কোনো দেশেই দেখা যায় না। 7 শাস্ত্র তার মুখের মধ্যে পড়া। দেশে নানা রকমের আচার পদ্ধতি, নিয়ম কানুন, কুলাচার, লোকাচার, দেশাচার, এগুলির পানটুকু হইতে চুনটুকু খসিবার উপায় নাই। কেউ যদি সেই সব নিয়মের এতটুকু ভঙ্গ করে, অমনি ব্রাহ্মণ পণ্ডিতের কাছে ছুটিয়া যায়, তাকে জিজ্ঞাসা করে কি করিলে সেই অপরাধ হইতে মুক্ত হওয়া যায়। আর ব্রাহ্মণ পণ্ডিতেরা এরূপ অবস্থায় কত শাস্ত্র ঘাঁটিয়া, বেদ বেদান্ত উল্টাইয়া পাল্টাইয়া, কত অনুস্বর বিসর্গ শ্লোক আওড়াইয়া সামান্য অপরাধের জন্য বড় বড় প্রায়শ্চিত্তের ফর্দ দেন। তাহা পালন করিতে অপরাধীর জীবন অন্ত। কিন্তু নাপিত বেশি পণ্ডিত তত বই পুঁথি ঘাঁটে না। সে যাহা বিধান দেয় অশিক্ষিত গ্রামবাসীরা সহজেই তাহা পালন করিতে পারে। কেহ আসিয়া বলে, ঠাকুর মহাশয়, আজ আমি গঙ্গা স্নান না করিয়াই 2টা সবরি কলা খাইয়া ফেলিয়াছি, আমার কি হইবে? নাপিত তৎক্ষণাৎ উত্তর করে, 8 হালি সবরি কলা আনিয়া এই ব্রাহ্মণকে উপহার দেও, তোমার কোনো অপরাধ হইবে না। আর একজন বলে, আজ রাতে স্বপ্নে দেখিয়াছি আমি রসগোল্লা খাইতেছি, ঘুমে খাওয়া তো অন্যায়, আমাকে কি করিতে হইবে? নাপিত উত্তর করে, বিশেষ কিছুই করিতে হইবে না, 5.25 রসগোল্লা আমার কাছে আনিয়া দাও, আমি মন্ত্র পড়িয়া তোমার সকল অপরাধ খণ্ডন করাইয়া দিব। লোকটি খুশি হইয়া 5.25 রসগোল্লা লইয়া আসে। এইভাবে এটা ওটা ভেট পাইয়া নাপিতের দিন খুব সুখেই কাটিতে লাগিল। সেই দেশে ছিল একজন কুলীন ব্রাহ্মণ, তার 2টি মেয়ে। বিবাহের বয়স হইয়াছে, কিন্তু কুলীন ব্রাহ্মণের মেয়ের বিবাহে বরকে অনেক টাকা দিতে হয়। মেয়ের বাপ গরিব বলিয়া এতদিনেও মেয়ে 2টির বিবাহ দিতে পারেন নাই। সেদিন ব্রাহ্মণের স্ত্রী বলিতেছেন, বলি, ঠাকুর মশাই, তোমার চোখের কি মাথা খাইয়াছ? ব্রাহ্মণ জিজ্ঞাসা করিলেন, কেন, কি হইয়াছে? গৃহিণী ঝঙ্কার দিয়া উত্তর করেন, ওদিকে মেয়ে 2টি যে কলা গাছের মতো বাড়িয়া উঠিল, এদের বিবাহের বন্দোবস্ত করিবি না? ব্রাহ্মণ উত্তর করেন, কি করিয়া করিব? আশপাশের গ্রামে ব্রাহ্মণ যুবক নাই, কার সঙ্গে মেয়ের বিবাহের জোগাড় করিব? ব্রাহ্মণী বলেন, তোমার চোখে কি ঢেলা ঢুকিয়াছে? শুনিয়াছি গ্রামের টোলে যে নতুন পণ্ডিত মহাশয় আসিয়াছেন, তিনি বিবাহ করেন নাই।
তার সঙ্গে মেয়ের বিবাহের প্রস্তাব করো না কেন? হ্যাঁ? ব্রাহ্মণ উত্তর করিলেন, এ অতি উত্তম প্রস্তাব। কালই দুপুরে যাইয়া আমি টোলের পণ্ডিত মহাশয়ের সঙ্গে দেখা করিব। পরদিন সত্য সত্যই ব্রাহ্মণ দুপুরবেলা নাপিতের টোলে আসিয়া উপস্থিত হইলেন। দেশী একজন ব্রাহ্মণকে দেখিয়া নাপিত মনে মনে প্রমাদ গণিল। না জানি কোন কঠিন শাস্ত্রের ব্যাখ্যা করিতে পারে নাই, তাই আমার কাছে সাহায্য চাহিতে আসিয়াছে। হায় হায় রে, আজই বুঝি ধরা পড়িয়া যাই। ব্রাহ্মণ নাপিতকে শুভ সম্ভাষণ জানাইয়া বলিলেন, দেখুন, একটা হাতি যদি কাদায় পড়ে আর একটা হাতি দিয়া তাকে ডাঙায় তুলিতে হয়, একটা জাহাজ যদি বালুর চড়ায় আটকা পড়ে আর একখানা জাহাজ দিয়া তাহাকে টানিয়া জলে নামাইতে হয়। আমি ব্রাহ্মণ, আপনিও ব্রাহ্মণ। আমার বিপদে আপনি শুধু আমাকে সাহায্য করিতে পারেন। হ্যাঁ। শুনিয়া নাপিতের মুখ আরও শুকাইয়া গেল। এইবার বুঝি ব্রাহ্মণ কোনো কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেন। কোনো রকমে ঢোক গিলিয়া নাপিত উত্তর করিল, তা আমি আপনার কি কাজে আসিতে পারি? ব্রাহ্মণ বলিলেন, আমার ঘরে 2টি মেয়ে আছে। মেয়ে 2টি খুবই সুন্দরী। কোনো ভালো পাত্র পাই না বলিয়া এতদিন তাদের বিবাহ দিতে পারি নাই। আপনি যদি 2টি ফুল বেলপাতা ছড়াইয়া দিয়া উহাদের বিবাহ করেন, আমি বড়ই বাধিত হইব। এ কথা শুনিয়া নাপিতের তো খুশিতে নাচিতে ইচ্ছা হইতেছিল, কিন্তু মনের কথা গোপন করিয়া বলিল, দেখুন, আমি তো জীবনে বিবাহ করিব না বলিয়াই ঠিক করিয়াছিলাম, কিন্তু আপনি গুরুজন, যখন ধরিয়াছেন কি করিয়া আপনার কথা অমান্য করি? আপনিও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ। সুতরাং শুভ দিনে শুভক্ষণে ব্রাহ্মণের 2 মেয়ের সঙ্গে নাপিতের বিবাহ হইয়া গেল। বিবাহের কয়েকদিন পরে শাশুড়ি জামাইকে বলিলেন, তা বাবাজি, ওখানে তোমাকে হাত পোড়াইয়া রান্না বান্না করিতে হয়। আমার বাড়িতে আলাদা ঘর আছে, এখানে আসিয়াই তোমরা বসবাস করো। সেই হইতে নাপিত শ্বশুর বাড়িতেই বাস করিতে লাগিল। শোনাশোন এই কথা নাপিতের দেশে প্রচার হইয়া পড়িল। কি চাই, অমুক গ্রামে যাইয়া হরু নাপিত ব্রাহ্মণের ভেল ধরিয়া বেশ সুখে স্বচ্ছন্দে 2 পয়সা উপার্জন করিতেছে। নিমাই দত্ত নামে একটি লোক মনে মনে ভাবিল, আচ্ছা, হরু নাপিত যদি অন্য দেশে যাইয়া বামুন সাজিয়া উপার্জন করিতে পারে, আমি কায়স্থের ছেলে হইয়া কেন পারিব না? একটা পৈতা কানে জড়াইয়া সেও বিদেশে যাইয়া পাড়ায় পাড়ায় লোকের ভাগ্য গণনা করিয়া বেশ 2 পয়সা উপার্জন করিতে লাগিল। এইভাবে এদেশে সেদেশে ঘুরিতে ঘুরিতে সেই নাপিতের সঙ্গে তাহার দেখা হইয়া গেল। কিরে হরে নাপতে, কি খবর? নাপিত তাড়াতাড়ি যাইয়া 2 হাতে তাহার মুখ চাপিয়া ধরিল। সর্বনাশ, আরও কথা কহিবেন না। আমি এই দেশে বামুন বলিয়া পরিচয় দিয়া এক বামুনের 2 মেয়ে বিবাহ করিয়াছি। যদি কেহ জানিতে পায় আমি নাপিত, তবে আর জীবন থাকিবে না আমার। এদেশের লোক আমাকে মারিয়াই ফেলিবে। এই 5টি টাকা আপনাকে দিতেছি, আপনি এখনই এদেশ ছাড়িয়া অন্য দেশে চলিয়া যান। নিমাই দত্ত বলিল, আমি যদি এদেশে কিছুদিন ঘুরিতে পারিতাম, তবে কমপক্ষে গোটা 10 টাকা উপার্জন করিতাম। নাপিত তাহার হাতের মধ্যে আরও 5টা টাকা গুজিয়া দিয়া বলিল, এখনই আপনি এদেশ ছাড়িয়া চলিয়া যান। টাকা পাইয়া নিমাই দত্ত উত্তর করিল, হ্যাঁ, সে কি আর বলিতে, আমি এখনই চলিয়া যাইতেছি। তবে তোমার বউ 2টি কেমন বলিলে না তো? নাপিত বলিল, তাহারা 2জনেই সুন্দরী, তবে বড় বউকে আমি তত আদর করি না, কিন্তু ছোটটিকে আমি অনেক গহনা শাড়ি কিনিয়া দিয়াছি। নাপিতের নিকট হইতে বিদায় লইয়া নিমাই দত্ত ভাবিল, দেখ রে, এত দূরে যখন আসিলাম,
নাপিতের বউ দুইটি দেখিয়া যাইব না? হ্যাঁ, নিমাই দত্ত খোঁজ খবর লইয়া নাপিতের শ্বশুর বাড়ি যাইয়া উপস্থিত হইল। মা ঠাকুরনরা, আপনারা গোনা পড়া করাইবেন? কথা শুনিবা মাত্র বাড়ির ছেলে মেয়ে জোয়ান বুড়ো সকলে মিলিয়া মৌমাছির চাকের মতো নিমাই দত্তকে ঘিরিয়া দাঁড়াইল। এ বলে আমার হাত আগে দেখো, তো ও বলে আমার হাত আগে দেখো। নিমাই দত্ত উপস্থিত সকলের হাত দেখে আর মনে মনে চিন্তা করে নাপিতের বউ কোন দুইটি। নাপিত আগেই বলিয়া দিয়াছিল তাহারা দুইজনেই দেখিতে খুব সুন্দরী। বড় বোনের চাইতে ছোট বোনকে সে গহনা দিয়াছে বেশি, আর তাহারা যখন এ ওর বোন, তখন দেখিতে কতকটা একরকমই হইবে। নিমাই দত্ত সকলের ভাগ্য গণনা করে আর উপস্থিত মেয়েদের দিকে চায়। হঠাৎ সে দেখিতে পাইল দুইটি মেয়ে একই রকমের দেখিতে, আর বড়জনের গায়ে তেমন অলঙ্কারপত্র নাই, ছোটজনের গায়ে অষ্ট অলঙ্কার ঝলমল করিতেছে। তখন নিমাই দত্ত বড় মেয়েটির দিকে চাহিয়া বলিল, আহা হা হা, এই মেয়েটি সতীনের ঘরে পড়িয়াছে রে, সতীনের ঘরে পড়িয়াছে। এ তো সত্য কথাই। সকলে তাজ্জব বনিল। নিমাই দত্ত আবার বলিল, এই মেয়েটির সতীন আবার তার নিজের বোন। আহা হা হা হা, মেয়েটির স্বামী আবার তাকে ভালোবাসেন না। ইহাও তো পাড়ার লোকেরা জানে। তাহারা আরও তাজ্জব হইল। বড় জবরদস্ত গণক ঠাকুর, হাত না দেখিয়াই গণা পড়া করিতে পারে। শত হইলেও মায়ের প্রাণ। নাপিতের শাশুড়ি মেয়েটির হাত ধরিয়া আনিয়া গণক ঠাকুরের সামনে দাঁড়াইল। বাবা, বাবা দেখুন তো, কি হইলে জামাইয়ের মন আমার এই মেয়েটির উপর পড়িবে। নিমাই দত্ত অনেকক্ষণ ধ্যান ধরিয়া থাকিয়া বলিল, আমি এই মেয়েটিকে একটি মন্ত্র গোপনে বলিয়া দিয়া যাইব। সেই মন্ত্র পড়িলেই জামাইয়ের মন এই মেয়েটির প্রতি প্রসন্ন হইবে, কিন্তু সেজন্য আমাকে 5 শিকার পয়সা দিতে হইবে। মেয়ের মা তৎক্ষণাৎ গণক ঠাকুরকে 5 শিকার পয়সা আনিয়া দিল। তখন সে মেয়েটিকে আড়ালে ডাকিয়া লইয়া একটা মন্ত্র শিখাইয়া দিল আর বলিল, তোমার স্বামী আজ যখন বাড়ি আসিবে, তখন যেমন করিয়াই হোক তাহাকে রাগাইয়া দিবে। রাগ করিয়া সে যখন তোমাকে মারিতে আসিবে, তখন নাপিত যেমন এক হাতের তেলোর উপর খুর ঘষিয়া ধার দেয়, তাহার অনুকরণ করিয়া এক হাতের তেলোর উপর অপর হাত ঘষিবে আর এই মন্ত্র পড়িবে। দেখিবে তোমার স্বামীর রাগ জল হইয়া যাইবে, সে তোমার দাসানুদাস হইবে। এই কথা বলিয়া নিমাই দত্ত চলিয়া গেল। প্রতিদিন নাপিতের বাড়িতে বড় বউই রান্নাবান্না করে, ছোট বউ বাবু হইয়া বসিয়া থাকে। বিকালবেলা আজ আর প্রতিদিনের মতো বড় বউ রান্নাবান্না করিতে যায় না। ছোট বউ বলে, দিদি, আজ যে বড় বসিয়া রহিলে, বেলা যে পড়িয়া গেল, রান্না করিতে যাইবে না? বড় বউ ছোট বউয়ের মুখে একটা ঠোকনা দিয়া বলিল, বলি পোড়ার মুখী, রোজ আমি রান্না করি আর তুমি বিবি হইয়া বসিয়া থাকো। আজ তুমি যাইয়া রান্না করো। এই বলিয়া ছোট বউয়ের মুখে সে আর একটা ঠোকনা দিল। একে তো নাপিতের বড় আদরের বউ, তার উপরে এমনই কড়া কড়া কথা। ছোট বউ রাগিতে ফুলিতে ফুলিতে মাটিতে গড়াইয়া পড়িল। বড় বউ তখন বেশ করিয়া সাজিয়া গুজিয়া মাথায় তেল সিন্দুর লইয়া চৌকির উপর বিবির মতন বসিয়া রহিল। এমন সময় নাপিত বাড়ি আসিয়া সুন্দর একটি কথা মনে ভাবিয়া ছোট বউকে খুশি করিবার জন্য বলিল, কি গো আমার তোতা পাখি, আমার ময়না পাখি, কি করিতেছ? এ কি, তুমি যে ধুলায় গড়াইতেছ? ছোট বউ কাঁদিয়া কাটিয়া আছাড়ি পিছাড়ি খাইয়া উত্তর করিল, দিদি আমাকে মারিয়াছে আর আমাকে ভাত রান্না করিতে বলিয়াছে। কি এত বড় কথা? কোথায় বড় বউ?
বলিতে বলিতে নাপিত দেখিতে পাইল বড় বউ মাথায় তেল সিন্দুর লইয়া চৌকির উপর বিবির মতন বসিয়া আছে। তখন নাপিত খুব রাগিয়া উঠিল। কি, এত বড় বুকের পাটা আমার আদরের বউকে তুমি মারিয়াছ? দেখাই তার মজা। এই বলিয়া নাপিত একটা লাঠি লইয়া বউকে মারিতে ছুটিয়া আসিল। গণক ঠাকুরের উপদেশ মতো বড় বউ তখনই নাপিতের খুর ধার দেওয়ার অনুকরণে বাম হাতের তেলের উপর ডান হাত ঘষে আর মন্ত্র পড়ে। এসেছিল নিমাই দত্ত, বলে গেছে সকল তত্ত্ব, তোমার এত গুণ, তুমি নাকি এমন তেমন। এই মন্ত্র শুনিয়াই নাপিতের সমস্ত রাগ জল। হায় হায়, নিমাই দত্ত তবে সব বলিয়া গিয়াছে। নাপিত তাড়াতাড়ি যাইয়া বড় বউয়ের মুখ চাপিয়া ধরে। বলিস না, বলিস না, এ কথা আর কাউকে বলিস না। বড় বউ দেখিল মন্ত্রে কাজ হইতেছে। সে হাতের তেলের উপর আরও জোরে জোরে হাত ঘষে আর মন্ত্র পড়ে। এসেছিল নিমাই দত্ত, বলে গেছে সকল তত্ত্ব, তোমার এত গুণ, তুমি নাকি এমন তেমন। নাপিত ছোট বউকে এক ধমক দিয়া বলে, কি, তোকে ভাত রাঁধিতে বলিয়াছে, তাতে হইয়াছে কি? হ্যাঁ, ও হইল বড় বোন, তোর গুরুজন। ও যখন খুশি কাজ করিবে, তুই তার হইয়া কাজ করিবি, বুঝলি? নাপিতের ধমক খাইয়া ছোট বউ তাড়াতাড়ি উঠিয়া ভাত রাঁধিতে গেল। সেই হইতে নাপিত বড় বউয়ের প্রতি বড়ই মনোযোগী। যদি বা নাপিত বড় বউয়ের উপর মনের ভুলে কখনো রাগ করিয়া উঠে, তখনই বড় বউ মন্ত্র পড়ে। এসেছিল নিমাই দত্ত, বলে গেছে সকল তত্ত্ব, তোমার এত গুণ, তুমি নাকি এমন তেমন। এই মন্ত্র পড়ে আর খুর ধার দেওয়ার অনুকরণে এক হাতের তেলের উপর আর এক হাত ঘষে। নাপিতের রাগ অমনি জল হইয়া যায়।